যখন ক্ষুধা মানুষের বুক চিরে আগুন হয়ে ওঠে, যখন দেশের মানুষ ভাতের জন্য হাহাকার করে, যখন দরিদ্র কৃষকের সামনে খাবার থাকে না, অথবা খাবার থাকে কিন্তু সে কিনতে পারে না, যখন শোষণ আর অন্যায় মিলে জীবনের সব পথ বন্ধ করে দেয়, তখন আর বিদ্রোহ শেখাতে হয় না, ক্ষুধার্ত মানুষের আর্তনাদ হয়ে ওঠে আন্দোলনের আগুন। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আলোচনা করব ত্রিপুরার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কৃষক বিদ্রোহ, গোলাঘাটি কৃষক বিদ্রোহ। ত্রিপুরার ইতিহাসে গোলাঘাটি কৃষক বিদ্রোহ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা মূলত ক্ষুধা, শোষণ এবং প্রশাসনিক ব্যর্থতার ফলস্বরূপ এক স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ হিসাবে আত্মপ্রকাশ করে। এই ঘটনাটি 1948 খ্রিস্টাব্দে সংঘটিত হয় এবং তৎকালীন সামাজিক ও অর্থনৈতিক সংকটের এক জ্বলন্ত প্রতিফলন হিসাবে বিবেচিত হয়। 1948 খ্রিস্টাব্দের প্রেক্ষাপট ছিল অত্যন্ত সংকটময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় দেশভাগের প্রভাব এবং খাদ্য সংকট একত্রে ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে অস্থির করে তোলে। একদিকে সাধারণ কৃষক ও উপজাতির মধ্যে খাদ্যের অভাব, দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মধ্যে কাটছিল সবার দিন। অন্যদিকে মহাজন ও ব্যবসায়ীরা খাদ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সমগ্র বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক অবনমন দেখা দিয়েছিল, খাদ্য সংকট দেখা দিয়েছিল, তার ব্যতিক্রম ত্রিপুরার ক্ষেত্রেও ঘটেনি। ত্রিপুরার ক্ষেত্রে ছিল ভয়ানক পরিস্থিতি। একদিকে উপমহাদেশের সবচেয়ে জটিল পরিস্থিতি সৃষ্টি করেছিল ভারতের বিভাজন, অন্যদিকে রাজন্যশাসিত রাজ্যগুলির একটা দেশে অংশগ্রহণ কিংবা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার মতো পরিস্থিতির মুখাপেক্ষী হয়েছিল ত্রিপুরা। আর এই সময় খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহ তখন সমগ্র বিশ্বব্যাপী চলছে যুদ্ধোত্তর পরিস্থিতি। দরিদ্র কৃষকদের পক্ষে খাদ্য সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর এই সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সীমান্ত দিয়ে ধান পাচারের সময় মিলিটারি মহাজনদের কয়েকটি ধান বোঝাই নৌকা আটক করে এবং স্থানীয় সর্দারদের সহায়তায় এই ধান দরিদ্র কৃষকদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। শর্ত ছিল, কৃষকরা পরবর্তী ফসল থেকে সেই ধানের মূল্য পরিশোধ করবে। এই ব্যবস্থা সাময়িকভাবে কৃষকদের স্বস্তি দিলেও মহাজনদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। এর কিছুদিন পর গোলাঘাটি অঞ্চলে আবার ধান বোঝাই নৌকা আসে। খবর ছড়িয়ে পড়ে যে সেখানে ধান বিতরণ করা হবে। ক্ষুধার্ত কৃষকরা আশায় সেখানে ভিড় জমায়। তারা লুট করতে নয়, বরং দাম দিয়ে ধান সংগ্রহ করতে এসেছিল। কিন্তু মহাজনরা ধান বিক্রি করতে অস্বীকার করে এবং গোপনে পুলিশকে খবর দেয়। পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ক্ষুধার্ত মানুষ যখন বাঁচার তাগিদে ধান নিতে এগিয়ে যায়, তখন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে লাঠিচার্জ করে এবং পরবর্তীতে তাদের উপর গুলি চালনা হয়। এই গুলি চালনায় 7 জন কৃষক নিহত হয় এবং বহু মানুষ আহত হয়। এর ফলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ প্রাণ বাঁচানোর জন্য চারিদিকে ছুটে পালায়। এই ঘটনাটি কোনো পরিকল্পিত বিদ্রোহ ছিল না, বরং এটি ছিল ক্ষুধার্ত মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। কিন্তু প্রশাসন এটিকে কৃষক বিদ্রোহ হিসাবে চিহ্নিত করে এবং নিজেদের দমনমূলক পদক্ষেপে বৈধতা দেওয়ার চেষ্টা করে। বাস্তবে এটি ছিল একটি মানবিক সংকটের ফল, যেখানে মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করছিল। এই ঘটনার পর সমগ্র ত্রিপুরা জুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়। আর এই সময় গড়ে ওঠে মুক্তি পরিষদ নামে একটি সংগঠন, যারা ক্রমে সক্রিয় হয়ে ওঠে। গোলাঘাটি অঞ্চলে অমর দেববর্মা এই সংগঠনের নেতৃত্ব দেন। যদিও তখনও শক্তিশালী কোনো সশস্ত্র সংগঠন গড়ে ওঠেনি, তবুও মানুষের মধ্যে প্রতিরোধের চেতনা দ্রুত ছড়িয়ে পড়ে।
গোলাঘাটির এই হত্যাকাণ্ডের পর গ্রামাঞ্চলে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদের সুর জোরালো হয়ে ওঠে। কৃষকদের মধ্যে জমে থাকা ক্ষোভ আরও তীব্র হয়, তবে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তারা সম্পূর্ণভাবে নিরস্ত্র ছিল। ফলে তাদের এই বিদ্রোহ সশস্ত্র বিদ্রোহের রূপ পরিগ্রহ করেনি। তবু এই ঘটনা ত্রিপুরার গণ আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে বিবেচিত। এই ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন হরু কুমার দেববর্মা, স্বজন দেববর্মা, ধনেশ্বর দেববর্মা, কদম দেববর্মা, অজয় দেববর্মা, রাঙ্গারেক দেববর্মা এবং গঙ্গা মিয়া। গুরুতর আহত হন ধীরেনরাম দেববর্মা, যাদুমণি দেববর্মা, ললিত দেববর্মা, চন্দ্ররায় দেববর্মা, নবদ্বীপ দেববর্মা, নগেন্দ্র দেববর্মা, রাম দেববর্মা এবং অনিল দেববর্মা। এই হত্যাকাণ্ডের পর গণমুক্তি পরিষদ সশস্ত্র প্রতিরোধের সিদ্ধান্ত গ্রহণ করে, যা পরবর্তীকালে ত্রিপুরার রাজনৈতিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। সুতরাং গোলাঘাটির এই বিদ্রোহ কোনো কৃষক বিদ্রোহ ছিল না, কেননা কোনো পূর্ব পরিকল্পিত রাজনৈতিক আন্দোলনও এটা ছিল না, বরং এটি ছিল ক্ষুধা, দারিদ্র্য, শোষণ ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে যখন মানুষের মৌলিক অধিকার ও জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তখন প্রতিবাদ অনিবার্য হয়ে ওঠে। আর এই প্রতিবাদের ফলে ত্রিপুরাতে ধীরে ধীরে একটা জাগরণ তৈরি হয়। আর এই যুগ সন্ধিক্ষণে অর্থাৎ 1947 থেকে 1949 সালের মধ্যে ত্রিপুরার পরিস্থিতি ছিল ভয়াবহ। একদিকে দেশভাগ, অন্যদিকে ডেমোগ্রাফিক চেঞ্জ, তার উপরে ত্রিপুরা কি পাকিস্তানের সঙ্গে যোগদান করবে নাকি ভারত ইউনিয়নে যোগদান করবে, এই নিয়ে ত্রিপুরাতে দীর্ঘ আলোচনার একটা পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে দুর্জয় কিশোর এবং অন্যান্য রাজ পরিবারের যারা ত্রিপুর সঙ্গের ছিলেন, তাদের মধ্যে পাকিস্তানের সঙ্গে ত্রিপুরাকে যুক্ত করার একটা ষড়যন্ত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশ্বযুদ্ধের পরিস্থিতি ত্রিপুরাকে আরও খারাপ করে দিয়েছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর অর্থনৈতিক ভয়াবহতা ত্রিপুরার ক্ষেত্রে আরও সংকটময় হয়ে উঠেছিল। যদিও ত্রিপুরা এই সংকট কাটিয়ে উঠতে পেরেছিল, কেননা 1949 সালের অক্টোবর মাসে ত্রিপুরা ভারতের ইউনিয়নে যোগদান করলে সেটা অনেকটাই কাটিয়ে যাওয়া সম্ভব হয়। এই ছিল গোলাঘাটি বিদ্রোহ এবং তার পরবর্তী পরিস্থিতি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।